দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরসন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় সাইনোসাইটিস, তার চিকিৎসা ও করণীয়। আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান, কনসালটেন্ট মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য ফোন করুন 982405 নম্বরে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টরসন কলে। আপনাকেও অনেক ধন্যবাদ। আজ আমরা কথা বলবো সাইনোসাইটিস নিয়ে, স্পেসিফিকলি যদি বলছি। তবে আমরা জানি তাছাড়া নাক, কান, গলার বিশেষজ্ঞ আপনি, এবং এই সকল বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। প্রথমে আমরা একটু কথা বলতে চাই, যেহেতু আপনি নাক, কান, গলার বিশেষজ্ঞ, রোগীরা সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনার কাছে আসে? প্রথমে নাক দিয়ে শুরু করতে চাই, যেহেতু সাইনোসাইটিস নিয়ে কথা বলছি। জি, অ্যাকচুয়ালি আমরা আউটডোরে যে পেশেন্টগুলো দেখি, নাকের যে সমস্যাগুলো নিয়ে আসে, তার প্রথম একটা কমন সমস্যা হচ্ছে নাক দিয়ে ব্লিডিং, রক্তপাত হওয়া। এছাড়া পেশেন্ট এসে নাক বন্ধের কথা বলে, অথবা নাকে গন্ধ পায় না, অথবা অনেক সময় তারা বলে যে এক নাক বন্ধ থাকে আরেক নাক খোলা থাকে। এছাড়াও নাকের ভেতরে অনেক সময় পলিপ অথবা মাংসের মতো ফোলা থাকে, যেটাকে আমরা আসলে নেজাল পলিপ বলে থাকি। আর অনেকে যেটা মাংস বলে ভুল ধারণা থাকে, তারা এটাকে অ্যাকচুয়ালি গ্রামের ভাষায় পলিপ বলে। আসলে এগুলো পলিপ না, এগুলো হচ্ছে আসলে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট। এই রকম সমস্যাগুলো নিয়ে আসে এবং তারা দেখা যাচ্ছে যে আউটডোর বেসিস আসে, এবং মাঝে মাঝে ইমার্জেন্সিতেও এই ধরনের রোগীগুলো আমরা পাই। আচ্ছা, সাইনাসের যে রোগগুলো রয়েছে বা যেটাকে সাইনোসাইটিস বলছি, সেটা আসলে কি কারণে হয়ে থাকে এবং হলে তার প্রতিকারটা কি? একসাথে দুটো প্রশ্ন উত্তরই আসতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে যে সাইনাস। অ্যাকচুয়ালি আমাদের এই হেড নেক রিজিয়নে 4টা সাইনাস রয়েছে। একটা হচ্ছে ম্যাক্সিলারি সাইনাস, এথময়েড সাইনাস, ফ্রন্টাল সাইনাস এবং স্ফেনয়েড সাইনাস। এই সাইনাসগুলো হচ্ছে একটা এয়ারফিল্ড স্পেস, যেটা কিনা আমাদের এই হেড নেক রিজিয়নে থাকে, যেটার কাজটা হচ্ছে আমাদের মানে হেডটা লাইটেনিং করে, হালকা ভাব তৈরি করে, এবং আমাদের নাকের ভেতরে যে মিউকাস মেমব্রেনগুলো থাকে, সেই মিউকাস মেমব্রেন থেকে কিছু শ্লেষ্মা বা মিউকাস যেটা সেক্রেশন হয়, সেগুলো ড্রেনেজ পাথওয়ে হিসেবে কাজ করে। সো যদি বলতে পারি ফিল্ট্রেশনের মতো একটা কাজ করে, ফিল্ট্রেশন হিসেবে কাজ করে, রাইট। এখন এই ফিল্ট্রেশন যে সিস্টেমটা, এটা নেজাল সাইকেলের মাধ্যমে হয়। এখন যদি এই সাইনাসগুলোতে যদি কোনো ইনফ্লামেশন তৈরি হয়, যার ফলে দেখা যাচ্ছে যে এই যে ফিল্ট্রেশনটা এটা বন্ধ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে এখানে একটা ব্লকেজ সৃষ্টি হবে। অস্টিওমিয়েটাল কমপ্লেক্স বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটা ব্লকেজ তৈরি হবে, যার ফলে তখন ইনফ্লামেশন হয়ে এই সমস্যাটা যখন এখানে ব্লক হয়ে শ্লেষ্মাগুলো সাইনাসের মধ্যে আটকে যায়, তখন এই জিনিসটাকে আমরা সাইনোসাইটিস বলে অভিহিত করি। আপনি বলছিলেন আমাকে যে নাক হচ্ছে অনেকক্ষণ যাবত বন্ধ আছে, অনেকে বলে থাকেন। আমিও এরকম শুনেছি যে অনেকে বলেন যে যখন ঘুমাতে যায় তখন নাক বন্ধ হয়ে যায়, ঘুম থেকে ওঠার পর আবার নর্মাল থাকেন। আবার অনেকের উল্টোটা হয়, সারাক্ষণ নাক বন্ধ থাকে, ঘুমাতে গেলে আবার হচ্ছে গিয়ে নাক খুলে যায়। সেক্ষেত্রে কি করা যায়, বা আসলে এই সাইনোসাইটিসের প্রতিকারটা কি? অ্যাকচুয়ালি সাইনোসাইটিসের নর্মালি ঘরোয়া কিছু প্রতিকার আছে, যেগুলো করলে হয়তো সে ভালো থাকবে। শুয়ে পড়লে দেখা যাচ্ছে যে গ্র্যাভিটির কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে পিছনের যে সফট প্যালেট বলে একটা জায়গা আছে, যে জায়গাটা দেখা যাচ্ছে যে কিছুটা নেমে যায়, হ্যাঁ, যার ফলে শ্বাস, আমরা যে বাতাসটা নিই, সেই বাতাসটা নাকের ভেতর দিয়ে আমাদের লাংসে গিয়ে পৌঁছায়। তো তখন দেখা যাচ্ছে যে ওই জিনিসটা যখন নিচের দিকে নেমে যায়, তখন শ্বাসনালীটা কিছুটা বন্ধ হয়ে আসে, এবং ওবেস পেশেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা আরো একটু বেশি হয়। অর্থাৎ যারা মোটা হচ্ছে তাদের জন্য এটা বেশি হচ্ছে। এই জিনিসটা বেশি হয়, শুয়ে পড়লে শ্বাসকষ্টটা জানতে চাইবো, তবে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। ওনার প্রশ্নটা আমরা আগে নিয়ে নিই, তারপর আবার বিস্তারিত আলোচনায় আসছি। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বীরগঞ্জ, দিনাজপুর। জি, আবু বকর সিদ্দিক, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। যে আমার ওই কান, কান, নাক, কান, গলা, তো আমার কান ওই চুলকায়, মানে যে একটা কান চুলকায় আর একটা কান আবার চুলকায় না, আবার কিছুদিন দেখা যায় এইটা কান চুলকাচ্ছে, এটা চুলকাচ্ছে না। তো আমি ওই ডাক্তারের পরামর্শ নিতে গেছিলাম। ডাক্তার আমাকে ওই ইকোনেট প্লাস একটা ক্রিম দিছিল, যেটা ব্যবহার করার পরে ফির চুলকা নাই। ফির দেখা যায় যে এটা বন্ধ করে 15 দিন বা 20 দিন, 1 মাস পরে আবার চুলকায়। মানে এটার স্থায়ী কি? মানে জি, আবু বকর সিদ্দিক, আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। উত্তরের জন্য আমাদের সাথেই থাকুন, আমরা একটু ওনার উত্তরটা দিয়ে দিব।
জি, আসলে উনি যেটা বলেছেন যে ওনার কানে মাঝে মাঝে চুলকায়। চুলকানিটা আসলে কমন সমস্যা। আসলে শরীরে হিস্টামিন রিলিজের কারণে আমাদের চুলকানিটা ডেভেলপ করে। তো স্যার কোনো একজন স্যারকে উনি দেখিয়েছেন, উনি ইকোনেট প্লাস ক্রিম দিয়েছেন। অ্যাকচুয়ালি ঘরোয়া পরিবেশে আপনি যেটা করবেন যে অ্যালার্জি জাতীয় কিছু খাবার আছে, যেমন ইলিশ মাছ, চিংড়ি, বেগুন, গরুর মাংস, হাঁসের ডিম, যে খাবারগুলোতে অ্যালার্জি বাড়ে এবং স্পেসিফিক কিছু অ্যালার্জি আছে, যে কোনো কোনো মানুষ দেখা যাচ্ছে গরুর মাংস খেলে প্রচণ্ড অ্যালার্জি হয়, আবার কোনো মানুষ আছে যে ইলিশ মাছ খেলে অ্যালার্জি হয়। তো তাদেরকে সেটা মার্ক আউট করতে হবে যে কোন খাবারটা খেলে তার অ্যালার্জি হচ্ছে বা কানে চুলকানিটা বেড়ে যাচ্ছে, সেই খাবারটা তাকে বন্ধ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যালার্জি কমার জন্য কিছু অ্যালার্জিক ঔষধ আছে আমরা বাজারে, ফেক্সোফেনাডিন অথবা রুপাটাডিন বা বেশ কিছু ডেজলোরাটিডিন, এই টাইপের কিছু ঔষধ আমরা পাই, অ্যান্টিহিস্টামিন, এগুলো খাওয়া যেতে পারে। আর ঠিক একটা স্পেসিফিক আমি ওনার জন্য বলতে পারি, ইকোনেট প্লাস ক্রিমটা ভেরি গুড। এটা কটন বার্ডের মাথায় সুন্দরভাবে লাগিয়ে যে যদি উনি কানে চুলকায়, স্পেশালি গোসলের পর যদি এটা করতে পারে, তাহলে দেখা যাবে যে তার চুলকানির সমস্যাটা অনেকটাই কমে যাবে। আচ্ছা, খুব সুন্দর করে আপনি বিস্তারিতভাবে বললেন আসলে কি কি করলে উনি এই প্রবলেম থেকে আসলে বেরিয়ে আসতে পারেন। সময় হচ্ছে একটি বিরতির, তারপর আবার ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টর সন কল অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যমুনা টেলিভিশনের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সন কলে। আমাদের সাথে অতিথি হিসাবে আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা কথা বলছিলাম নাক, কান ও গলার নানান রোগ নিয়ে এবং তার মধ্যে সাইনোসাইটিস নিয়ে আমরা কথা বলছিলাম। তো সাইনোসাইটিসের কারণগুলো তো আপনি আমাদের জানালেনই, তো একটু জানতে চাই আসলে চিকিৎসাটা কি, বা সাইনোসাইটিসের জন্য কোনো ধরনের অপারেশনের প্রয়োজন হয় কিনা, বা কোনো জটিলতা আছে কিনা এই অপারেশনগুলোতে? হ্যাঁ, অ্যাকচুয়ালি সাইনাসের প্রবলেমগুলোতে আমরা যেটা ফিল করি, দুই ধরনের সাইনোসাইটিস হয় অ্যাকচুয়ালি, অ্যাকুট সাইনোসাইটিস আর ক্রনিক রাইনোসাইনোসাইটিস। তো অ্যাকুট সাইনোসাইটিসে আমরা প্রথমেই কিছু মেডিকেশনের চেষ্টা করি। নাকের মধ্যে যে ব্লকেজটা আছে, ব্লকেজটা ছাড়ার জন্য আমরা কিছু লবণ পানি যেটা আছে সেটা দিয়ে আমরা নাকের মধ্যে স্প্রে করি। তারপর কিছু অ্যান্টি অ্যালার্জিক বা ডিকনজেস্ট্যান্ট রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করি। এছাড়া অ্যান্টি অ্যালার্জিক কিছু ঔষধ আছে, সেগুলো ব্যবহার করি। যদি এগুলোতেও না হয়, সেক্ষেত্রে ইনফ্লামেশন এবং সোয়েলিং কমানোর জন্য আমরা দেখা যাচ্ছে যে স্টেরয়েড স্প্রে ব্যবহার করি। যদি দেখা যাচ্ছে মেডিসিনে কাজ হচ্ছে না, তো দীর্ঘদিন ধরে তার ঘন ঘন এই সমস্যাটা রয়ে গেছে, নাক ব্লকেজ আছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে, ফেসিয়াল পেইন হচ্ছে, সাইনোসাইটিস বারবার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তখন দেখা যাচ্ছে যে সাইনাস সার্জারির জন্য বলি। তো এর জন্য সবচেয়ে স্পেশাল বা বর্তমানে যে অত্যাধুনিক যে চিকিৎসা, যে ফাংশনাল এন্ডোস্কোপ সাইনাস সার্জারি বা সংক্ষেপে আমরা বলি ফেস, এই অপারেশনটা বর্তমানে আমরা করি। এটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে এটা করার পাশাপাশি এখন আমাদের দেশেও আমরা এই ফেস অপারেশনটা শুরু করেছি। যদি অপারেশনটা না করা হয় তাহলে আসলে কি ক্ষতি হয়ে যাবে? অ্যাকচুয়ালি সাইনোসাইটিস যখন ডেভেলপমেন্ট হয় তখন আসলে তার নানাবিধ প্রবলেম। প্রথম কথা, এর আগেই বলেছি, পেশেন্ট নাক বন্ধ থাকে। নাক বন্ধ থাকলে দেখা যাচ্ছে শরীরটা সতেজ থাকবে না। নেজাল অবস্ট্রাকশন থাকলে শরীরে যে অক্সিজেন ডিমান্ড থাকে সেটা কমে যাবে। মাথা ব্যথা হতে পারে। স্প্রে ইউজ করলে সাময়িক অনেক সময় নিরাময় হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা আবার ফিরে আসে, যার ফলে দেখা যাচ্ছে যে যদি ফিরে না আসে, তার মানে স্প্রে ব্যবহার করার পর, মেডিকেশনের পরে বা তাকে যে আমরা অ্যাডভাইসগুলো দিই, অ্যাডভাইসগুলো মানার পরে সে সুস্থ হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার কোনো কিছু প্রয়োজন নেই। যদি না হয়, আফটার মেডিকেশন যদি না হয়, তাহলে আমাদের যেটা মেইন কাজটা করি আমরা, সাইনাস আসলে এটা আসলে আমরা হচ্ছে যে তার অবস্ট্রাকশনটা হয়, তার যে এর আগে বলেছিলাম মিউকাস মেমব্রেন থেকে যে মিউকাসটা বের হয়, সে শ্লেষ্মা জিনিসটা, এইটা আমরা ড্রেনেজটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, অর্থাৎ এটা না করলে যাদের ক্ষেত্রে জটিলতাটা বেশি তাদের ক্ষেত্রে আসলে অপারেশনটা অন মেডিকেশনটা না হলে তখন আমরা সার্জারি পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, আরেকজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন আপনার সাথে কথা বলবার জন্য। আমরা একটু ওনার প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি কামরুল আলম বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। আমার কোশ্চেনটা হচ্ছে ডক্টর মনিরুজ্জামানের কাছে, যে ডাস্টের অ্যালার্জি কারণে আমার ধুলাবালির কারণে হচ্ছে ধুলাতে গেলেই আমার ঠান্ডা লেগে যাচ্ছে, এটার সাথে এই সাইনোসাইটিসের কোনো রিলেভেন্সি আছে কিনা? আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন। জি জি। আপনার বাসায় কি কার্পেট আছে? জি, বাসায় কার্পেট আছে। আর কোনো পোষা পাখি বা কোনো পেট কোনো কিছু নেই, পেট বা কিছু নাই, বিড়াল কুকুর? বাংলাদেশের সিনারিও অনুসারে বাইরে খুব ডাস্ট থাকে, যে ডাস্টে গেলে এই প্রবলেমটা হচ্ছে। জি, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আপনি সুন্দর একটা কোশ্চেন করেছেন। অ্যাকচুয়ালি
আমাদের দেশে তো আসলে যেটা বললেন উনি যে ডাস্ট প্রচণ্ড রকম, আমাদের বাতাসে সীসা থেকে শুরু করে বিভিন্ন রকম ধুলাবালি পার্টিকেলগুলো রয়েছে। তো বাইরেরটা তো আসলে আমরা বন্ধ করতে পারবো না, অনেক বড় ধরনের উদ্যোগের প্রয়োজন আছে, গাছ লাগাতে হবে, গাছপালার সংখ্যা বাড়াতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাইরে যেটা করতে পারি যে আমরা মাস্ক, যেটা আমরা করোনার মধ্যে যেটা ইউজ টু হয়েছিলাম, যে মাস্কটা পরা শুরু করি। আর ঘরোয়া পরিবেশে যেটা বললাম, পেট থাকলে পেট বন্ধ করতে হবে, অ্যালার্জিক যে খাবারগুলোর কথা বলেছি আমি, এই খাবারগুলো বন্ধ করতে হবে, বাসা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তারপর ঘরের মধ্যে যাতে ধুলাবালি না যায় সেই জন্য ব্যবস্থা করতে হবে। আর ব্যবহার্য যে জিনিসপত্রগুলো আছে আমরা যেগুলো দৈনন্দিন ব্যবহার করি এগুলো নিয়মিত ধুয়ে ফেলতে হবে। আর বাসায় যে বিছানার কভার বা অন্যান্য বালিশের কভার যেগুলো আছে এগুলো নিয়মিত রোদে দিতে হবে। তো এগুলো যদি করতে পারি তাহলে আমরা ডাস্ট পার্টিকেল থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো। আচ্ছা, অর্থাৎ হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে প্রথম কথা। আচ্ছা, এখন আমি একটু জিজ্ঞেস করতে চাই, অনেকের আমাদের দেশে নাকের পলিপ, নাকের হাড় বেড়ে গিয়েছে বা মাংস বেড়ে গিয়েছে, এই নিয়ে কিন্তু বেশ একটা কন্ট্রোভার্সি আছে। তো নাকের পলিপ কি বা নাকের হাড় বেঁকে যাওয়া কি, এবং এগুলো হলে অপারেশনের প্রয়োজন হয় কিনা বা আদৌ অপারেশন করলে ভালো হয় কিনা সে বিষয়ে একটু জানতে চাই। অ্যাকচুয়ালি আসলে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে নাকের মাংস ফুলে গেলেই বা নাকের মধ্যে থেকে দেখলেই যদি আমরা কিছু দেখতে পাই সেটাই আমরা পলিপ বলে ফেলি। আসলে পলিপটা আসলে তা না। পলিপটা আসলে নর্মালি আমরা দুই প্রকার পলিপ বলি, অ্যান্ট্রোকানাল পলিপ এবং এথময়েডাল পলিপ। এই পলিপগুলো হচ্ছে নন ক্যান্সারাস এক ধরনের পলিপ, যেগুলো মিউকাস মেমব্রেন থেকে তৈরি হয়। অ্যালার্জির কারণেই এগুলা সাধারণত আমাদের নাকের মধ্যে তৈরি হয়। তো এথময়েডাল পলিপটা দুই দিকে হতে পারে এবং এটা এথময়েডাল রিজিয়নে হয়, এথময়েডাল সাইনাস বেশি ইনভলভড হয়। আর অ্যান্ট্রোকানাল পলিপ যেটা আমরা বলি সেটা হয় হচ্ছে অ্যান্ট্রাম, মিনস ম্যাক্সিলারি সাইনাসে, এবং এটা অ্যান্ট্রাম থেকে হয়ে কোয়ানার দিকে, পেছনের নাকের পেছনের দিকে এটা ফরওয়ার্ড হয়, তবে নেজাল ক্যাভিটির সামনেও আসতে পারে। তো এখন আমরা ওই অনেক সময় ভুল করি যে এই যে নাকের মাংসটা ফুলে যায় এই মাংসটাকে অনেকে পলিপ বলে, আর অ্যাকচুয়ালি এগুলো পলিপ না। আমাদের নাকের মধ্যে তিন ধরনের টার্মিনেট আছে, একটা হচ্ছে সুপিরিয়র টার্মিনেট, একটা মিডিল টার্মিনেট, একটা ইনফিরিয়র টার্মিনেট। আমরা নর্মালি যেটা দেখি সেগুলো হচ্ছে ইনফিরিয়র টার্মিনেট। এইটা অনেক সময় ঠান্ডা কন্ডিশন বা ধুলাবালি বেশি হলে অথবা অ্যালার্জিক কন্ডিশনে গেলে অথবা অনেক বেশি ঠান্ডা খেলে, ফ্রিজের পানি খেলে, এগুলো খেলে দেখা যাচ্ছে যে এই হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেটটা ডেভেলপ করে, মানে ইনফিরিয়র টার্মিনেটটা কিছুটা ফুলে সোয়েলিং হয়ে যায়। এইটাই তখন মনে হয় যে পলিপের মতো দেখা যায়, বাইরে থেকে আমরা তাকালে পলিপ দেখতে পারি। এগুলো আসলে পলিপ না, এগুলো হচ্ছে হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেট। এগুলো ওই ঘরোয়া পরিবেশের উপদেশগুলো মানলে, ভ্যাপার ট্যাপার নিলে অথবা অ্যালার্জিক ওষুধগুলো খেলে, স্প্রে নিলে ভালো হয়ে যায়, এটার জন্য কোনো অপারেশন লাগে না। তবে পলিপ এবং অ্যান্ট্রোকানাল পলিপ এক্ষেত্রে আমরা আমাদের দেশে আমরা নতুনভাবে শুরু করেছি ফাংশনাল এন্ডোস্কোপ সাইনাস সার্জারি, এবং চমৎকার রেজাল্ট। এই অপারেশনগুলো করলে আমরা যেটা করি যে তার এথময়েডাল সাইনাস এরিয়া, ম্যাক্সিলারি সাইনাস এরিয়াতে যে পলিপয়েডাল মাস রয়েছে এগুলো আমরা পুরোপুরি রিমুভ করে দিই এবং তার ড্রেনেজ পাথওয়েটাকে আমরা ক্লিয়ার করে দিই। আমি পলিপ নিয়ে আরও আপনার কাছে প্রশ্ন করব, তবে সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপর আবারও ফিরছি আলোচনায়। দর্শক, ডক্টরস অন কল অনুষ্ঠানে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডক্টরস অন কলে। আজ আমরা কথা বলছি নাক, কান, গলার নানান রোগ নিয়ে এবং তার সাথে সাইনোসাইটিস নিয়ে। কথা বলবার জন্য সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান। আমরা এতক্ষণ হচ্ছে নাকের পলিপ নিয়ে কথা বললাম। এখানে নাকের আরেকটা রোগ যেটা হচ্ছে নাকের হাড় বেঁকে যাওয়া। নাকের হাড় কেন বেঁকে যায় বা বেঁকে গেলে কি করব এই বিষয়ে একটু জানতে চাচ্ছি, এবং এর চিকিৎসাটা কি? হ্যাঁ, আমি আগেই বলেছি যে নাকের যে সমস্যার মধ্যে সবচেয়ে কমন যে সমস্যাটা নাক বন্ধ থাকা। কোনো রোগী এসে বলে যে ডান দিকেরটা বন্ধ থাকে, কোনো রোগী এসে বলে বাম দিকেরটা বন্ধ থাকে, কোনো রোগী এসে বলে যে আমার দুই নাকই বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রথমেই তাকে অ্যান্টিওরাইনোস্কোপি করে দেখি আমাদের চেম্বারে। তারপর যদি না হয় তো আমরা এক্সরে পিএনএস করি, এক্সরে পিএনএস অক্সিপিটোমেন্টাল ভিউ। এক্সরে করে আমরা ফাইন্ড আউট করি যে তার নাকের হাড্ডিটা বাঁকা কিনা। যদি বাঁকা থাকে তাহলে আমরা নর্মালি একটা সেপ্টোপ্লাস্টি অপারেশন করি। এছাড়া আরেকটা অপারেশন আছে সাবমিউকাস রিজেকশন, এটা করলেও নাকের হাড্ডিটা সোজা করা হয়। তবে এই দুটার মধ্যে একটা পার্থক্য, বেশ কিছু পার্থক্য রয়েছে। নাকের হাড্ডি বাঁকা যে অপারেশনটা আমরা করি এর মধ্যে সেপ্টোপ্লাস্টিটা যে কোনো বয়সে করা যেতে পারে, কিন্তু সাবমিউকাস রিজেকশন সেটা সাধারণত আমরা 15-16 বছর পরে করি, রাইট? তো এটা হচ্ছে কি 15-16 বছর পর আপনারা যখন করেন, এতে কি কোনো জটিলতা দেখা দিতে পারে বা মুখের কোনো বিকৃতি হতে পারে কিনা? না, ডেফিনেটলি না। আমরা একেবারে সম্পূর্ণ কসমেটিক্স। মজার বিষয়, এই অপারেশনে আমাদের কোনো দাগ থাকে না,
একেবারে কোনো রকম দাগ, সেলাইটা যেটা আমরা দিই সেটাও আমরা যে ইনসিশনটা দিই সেটাও নাকের অনেক ভিতরে থাকে, সামনে থেকে অনেক ভিতরে থাকে। হ্যাঁ, একান্তই প্রতিটি অপারেশনের কিছু কমপ্লিকেশন থাকে। সো আমাদের এসএমআর অপারেশন বা সেপ্টোপ্লাস্টি অপারেশনে আমাদের কিছু কমপ্লিকেশন থাকে, যেমন ধরেন রক্তপাত হওয়া, অপারেশনের পরে নাকটা বসে যেতে পারে, নাকের মধ্যে সেপ্টাল অ্যাবসেস হতে পারে, অ্যাবসেস থেকে প্রথম ব্লিডিং হয়ে ইনফেকশনটা ডেভেলপ করতে পারে। এরকম অনেকগুলো অসুখ হয়, যে কোনো অপারেশন হতে পারে। কিন্তু সেগুলো পোস্ট অপারেটিভ কেয়ারটা যদি আমরা ভালো করে নিই এবং পেশেন্ট যদি নিয়মিত ওষুধ খায় এবং ডক্টরের পরামর্শে থাকে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। নাকের আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে নাক থেকে ব্লিডিং হওয়া, রক্ত পড়া। এটা হচ্ছে যে কোনো বয়সে কিন্তু হয়ে থাকে। তো অনেকে বলে যে আঘাতের জন্য হতে পারে, বা আমি কোনো ধরনের আঘাতও পাইনি, তারপরও আমার নাক থেকে যে কোনো সময় রক্ত পড়ছে, অথবা আমার প্রেশার যখন হাই হয়ে যায়, আমি যখন অনেক বেশি স্ট্রেস নেই, তখনও কিন্তু আমার নাক থেকে রক্ত পড়ে। আসলে এই রক্তটা কেন পড়ে, কি কারণে পড়ছে? অ্যাকচুয়ালি রক্ত পড়ার বিভিন্ন রকম কারণ আছে, এর মধ্যে আপনি দুই একটা বলে ফেলছেন। যে কোনো বয়সে হতে পারে, মানে ছোট বাচ্চারও হতে পারে, আবার বয়স্ক অনেক পেশেন্টে দেখা যাচ্ছে যে হাইপারটেনশন আছে, প্রেশারের সমস্যা আছে, তাদেরও ব্লিডিং হতে পারে। নাকের রক্তপাতের বিভিন্ন কজের মধ্যে সবচেয়ে বেশি যেটা ইডিওপ্যাথিক, মানে যেটার কোনো কজ খুব একটা ফাইন্ড আউট করা যায় না, বাট আপনাকে ব্লিডিংটা বন্ধ করতে হবে, এটা একটা শর্ত। হ্যাঁ, কারণ ব্লিডিং বন্ধ না করলে সেই পেশেন্টের ক্ষতি হবে। এখন ব্লিডিং হওয়ার আরও বেশ কিছু কজের মধ্যে আপনি যেটা বললেন যে ছোট ছোট বাচ্চা যাদের হয়, তারা নেজাল প্রিক করে। তারা কি করে, তাদের অজান্তেই নাকের মধ্যে হাত দেয়, হাত দিয়ে চুলকায়, তখন দেখা যাচ্ছে তাদের নখগুলো বড় থাকে, তখন দেখা যাচ্ছে যে সেখানে ব্লিডিং হতে পারে। আর এই নাকের এই সেপ্টাম এবং এই ল্যাটারাল ওয়ালে আমাদের এপিস্টেক্সিস হওয়ার যে মেইন কজ, ওখানে কিছু ব্লিডিং পয়েন্ট আছে বা ব্লাড ভেসেলস আছে, যেখানে একটু খোঁচা লাগলেই ব্লিডিংটা বেশি রক্ত পড়ছে। আবার পেছনেও আছে আমাদের স্পেনোপ্যালাটাল আর্টারি, অ্যান্টেরিয়র এপিস্টেক্সিস হয়, পোস্টেরিয়র এপিস্টেক্সিস হয়। সো পেছনেরগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে যেটা বললেন বয়স্ক রোগীদের হাইপারটেনশন এই জন্য হইতে পারে। নাকের মধ্যে যখন দেখবেন যে শুকনো হয়ে গেছে, মানে হিউমিডিটিটা কম, তখন দেখা যাচ্ছে যে বাতাস নেওয়ার সাথে সাথে এই নাকের ভেতরে শুকিয়ে গেছে, তখন এখান থেকে ব্লিডিং হতে পারে। আচ্ছা, এগুলো তো রয়েছে কারণগুলো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, আপনার কাছে জাস্ট চিকিৎসাটা আমি জানতে চাচ্ছি, তাহলে এটা চিকিৎসা আসলে কি? অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু কজ, বাচ্চাদের নখ ছোট রাখতে হবে, বাচ্চাদের যাতে নাকের ভিতরে হাত না দেয় সেটা ফলো আপ করতে হবে। আর বড়দের ক্ষেত্রে হাইপারটেনশন কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি, এবং তার যদি ব্লিডিং ডিসঅর্ডার থাকে বা ইনজুরি হয়, সেই রিলেটেড যে ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি সেগুলো করব। এবং কোনো কারণে যদি ব্লিডিং বন্ধ করা না যায়, সেক্ষেত্রে আমরা অ্যান্ট্রোনেজাল প্যাক দিয়ে থাকি। ডক্টর মনিরুল জামান, আপনি বললেন যে হচ্ছে ব্লিডিংটা যে হয়, তাৎক্ষণিক কি করলে আসলে ব্লিডিংটা অফ করবে? হ্যাঁ, তা স্টার্টিং এ আপনি যেটা করেন, যে কোনো ব্লিডিং হলে আমরা কি করি, চেপে ধরি, রাইট? সো আমরা যেটা করব, মাথাটা সামনের দিকে নিয়ে হাতটা দিয়ে আগে নাকটা চেপে ধরবো, যতটুকু পারা সম্ভব। চেপে ধরার পরে আমরা কোল্ড কম্প্রেস করতে পারি। হ্যাঁ, কোল্ড কম্প্রেস করে এখানে দিতে পারি। তারপরে কিছু মেডিকেশন আছে অ্যান্টাজল, যেগুলো ভেসো ডাইলেট করে, সেই রকম কিছু ঔষধ আমরা প্রয়োগ করতে পারি, দেখতে পারি যে ওখানে যদি না হয় সেক্ষেত্রে ইমার্জেন্সিতে যেতে হবে। তখন হচ্ছে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ইমার্জেন্সি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর সনকলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ডক্টর সনকলের আজকের আয়োজন। যমুনা টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।